আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি দাবি বিএনপির। নির্বাচনে পক্ষপাতিত্ব থেকে বিরত থাকতে আনসার সদস্যদের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। চট্টগ্রাম ৯ আসনে জামায়াতের ফজলুল হকের আপিল নামঞ্জুর। গণমাধ্যম ও সমাজ কাঠামোর পাশাপাশি নির্বাচন কমিশনের সংস্কার দরকার মন্তব্য সুজন সম্পাদকের। মানিকগঞ্জ সদর হাসপাতালে আশ্রয় নিতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ নারীর, ২ আনসার সদস্য আটক। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা। আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্বাচন কাছাকাছি হলে পরিস্থিতি ভালো হবে বলে আশাবাদী তিনি। সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিশেষ আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায় আসবে। নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করে এমন অনৈতিক ও পক্ষপাতমূলক কাজ থেকে বিরত থাকার জন্য আনসার সদস্যদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরে আনসার একাডেমিতে সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন নির্দেশ দেন। উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৪২,৭৬৬টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে সর্বমোট ৫,৫৫,৯৫৮ আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। আপনাদের যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আমি সুস্পষ্টভাবে আপনাদের নির্দেশনা প্রদান করছি। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলের নথি জটিলতায় চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। সকালে তৃতীয় দিনের শুনানির প্রথমার্ধে এই আদেশ দেয় কমিশন। এর আগে সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুরু হয় তৃতীয় দিনের আপিল শুনানি। শুনানিতে এখন পর্যন্ত বেশ কিছু আপিল মঞ্জুর করা হয়। এছাড়া জামায়াত, জাতীয় পার্টি ও এনসিপি সহ বেশ কয়েকটি আপিল নামঞ্জুর ঘোষণা করা হয়। এছাড়া একটি স্থগিত ঘোষণা করে কমিশন। গত 2 দিনের শুনানিতে 110টি আবেদন মঞ্জুর করে কমিশন, বাতিল করা হয়েছে 22টি। গণমাধ্যম ও সমাজ কাঠামোর পাশাপাশি সংস্কার দরকার নির্বাচন কমিশনের, সেই সাথে দরকার জাতীয় সরকার, এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে বরিশালে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার শীর্ষক বিভাগীয় সংলাপে প্রধান আলোচক হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশা প্রকাশ করেন ডক্টর বদিউল আলম মজুমদার। সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে এই সংলাপে বরিশাল বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীরা অংশ নেন। আইনি সংস্কার, তারপরে প্রাতিষ্ঠানিক সংস্কার, একই সাথে কাঠামোগত সংস্কার, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, এর মাধ্যমে আমাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে বলে আমরা আশা করি। গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে রাজশাহীতে বিভাগীয় মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সরাসরি যাচ্ছি সেখানে। একজন উচ্চপদস্থ ব্যক্তি বলেছিলেন যে আপনারা পরীক্ষাটা দিন, ছাত্রলীগ কর্মীদেরকে, বাকিটা আমরা দেখব। তার মানে হচ্ছে সকলের সুযোগ নেই। সেটা নাটোরের হোক, সিরাজগঞ্জের হোক কিংবা বগুড়ার হোক, একজন কৃষকের সন্তান, একজন শ্রমিকের সন্তান, একজন মধ্যবিত্তের সন্তান, তারা আমার সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য ভবিষ্যতে সরকারি চাকরিতে সকলের সমান সুযোগের ব্যবস্থাটা কি? সেটা হচ্ছে এমন একটা ব্যবস্থা করা যেখানে বিএসসি স্বাধীনভাবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করতে পারবে। সেই ব্যবস্থাটা করা খুব জরুরি এই কারণে
যে অন্যথায় আপনি যে রাষ্ট্রের কথা বলছেন সেই রাষ্ট্র যেখানে ক্ষমতাসীনরা তাদের ইচ্ছা অনুযায়ী প্রভাবিত করবে সেটা আপনি বন্ধ করতে পারবেন না। প্রশ্ন উঠেছে বাংলাদেশের দুর্নীতিকে বন্ধ করতে পারবে জুলাই জাতীয় সনদ? জুলাই জাতীয় সনদের যে অংশটিতে সকল রাজনৈতিক দল অভিন্নভাবে একমত হয়েছে সেটা হচ্ছে আরো শক্তিশালী এবং স্বাধীনভাবে যেন দুর্নীতি দমন কমিশন কাজ করতে পারে। দুর্নীতি দমন কমিশন যদি শক্তিশালী হয় তাহলে কি হবে? ক্ষমতাসীনদের মধ্যে এই ভীতি তৈরি হবে যে অবারিত লুণ্ঠনের এক মহোৎসব আমরা দেখেছি, সেটা অন্তত পক্ষে কমবে। কিন্তু একভাবে শুধু কমবে না, তার জন্য আরেকটা ব্যবস্থার প্রস্তাব আছে। সেটা হচ্ছে এই যে জাতীয় সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে, যেগুলোর দায়িত্ব হচ্ছে মন্ত্রণালয়গুলোর উপর নজরদারি করা, তার মধ্যে 4টি কমিশন, অন্তত পক্ষে 4টি কমিশন, প্রধান 4টি কমিশন, তার মধ্যে 3টাই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিলেটেড। সরকার কিভাবে টাকা খরচ করবে, কি বিষয়ে খরচ করবে, এগুলোর হিসাব দিতে হয়। মানিকগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশ্রয় নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগ করেছেন এক গৃহবধূ। হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা 2 আনসার সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। এ ঘটনায় আনসার সদস্য শাহাদাত হোসেন ও আবু সাইদকে আটক করেছে সদর থানা পুলিশ। নির্যাতনের শিকার গৃহবধূ জানান, রবিবার রাতে স্বামীর ভ্যানে নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জের বেতিলায় যাচ্ছিলেন। রাত 3টার দিকে ভ্যানের চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা সদর হাসপাতালে আশ্রয় নেন। এ সময় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা 2 আনসার সদস্য তাদেরকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা হাসপাতালের নিচ তলায় স্বামীকে রেখে ওই ভবনের 2য় তলায় মেয়েটিকে নিয়ে নানাভাবে ভয়ভীতি দেখায় ও ধর্ষণ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তারা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন। ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভোরে 2 আনসার সদস্যকে আটক করা হয়েছে। আমার মাথায় ছুঁয়ে বলেছো হচ্ছে যে কিছু করছে কিনা বা কিছু হয়েছে কিনা তোমার সঙ্গে। ওনার মাথাতে আমি হাত দিয়ে বলি যে তোমাকে ছাড়বো না, বলো সত্যতা। এক পর্যায়ে হচ্ছে কেঁদে বলে জানা আমার সঙ্গে এগুলো করছে। অনেক ভয় দেখাইছে, তোমার মায়েরা ফিল্মু, তোমার এটা ওইটা অনেক কিছু বলছে। পরে আমার দর্শন করা হয়েছে। তারপর উনি যাওয়ার পরে আরেকজনের পাঠাইছে, উনি এরকম করছে। সমস্ত আনসার সদস্যকে দাঁড় করাইয়ে মেয়ের সামনে দিলে মেয়ে নিজেই শনাক্ত করে যে এই 2জন আনসার সদস্য এই ঘটনাটা করেছে। তখন আমাদের টিম ওই 2জনকে আটক করে। মেয়ের গার্জিয়ানরা আসতেছে, তারা আসলে অভিযোগ পেলে আমরা আইনগতভাবে মামলা বা পরবর্তী কার্যক্রম। ইউনিয়ন স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নোয়াখালীতে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীরা। দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়। বক্তারা অভিযোগ করেন, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়নি। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়েছেন। সুষ্ঠু তদন্ত করে বিতর্কিত এ নিয়োগ পরীক্ষা বাতিল করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনরায় পরীক্ষা নেওয়ার আহ্বান জানান পরীক্ষার্থীরা। সেই সাথে দুর্নীতিবাজ সিভিল সার্জনকে প্রত্যাহারের দাবিও জানান তারা। নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাতের উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা পুলিশ, উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগ। সকালে এই অভিযান চালানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নজিপুর বাসস্ট্যান্ডে প্রধান সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসানোর কারণে যানজট এবং পথচারী চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে শনিবার মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে। পৌষের শেষ ভাগে দেশের বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে এক সপ্তাহ ধরে কখনো মাঝারি আবার কখনো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গেল 2-1 দিন কুয়াশা কম থাকলেও আজ আবার বেড়েছে। ভোর 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 100%। আর জেলার উপর দিয়ে ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে হিমালয় থেকে আসা হিমেল বাতাস বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহের ফলে তাপমাত্রা ওঠানামা করছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের বেলা অল্প কিছু সময়ের জন্য দেখা মিলছে সূর্যের। চুয়াডাঙ্গায়ও টানা 8 দিন ধরে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। কখনো মাঝারি, কখনো মৃদু শৈত্যপ্রবাহে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.8 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন, ব্যাহত হচ্ছে কৃষিকাজ।
বাতাসে বেরোনো যায় না, সকালবেলা প্যাসেঞ্জার পাওয়া যায় না। কুয়াশাতে তো রাস্তা দেখা যায় না, আর শীতের যে প্রভাব, যাত্রী নাই, খুবই একটা সমস্যার ভিতরে আছে। আমাদের তো জনজীবন খুবই কষ্ট, আমরা তো কাজ কাম করতে পারছি না, এটা খাওয়া মানুষের জন্য খুবই কষ্ট। কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। রাত 2:30টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারি সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায়, গভীর রাতে চোরাকারবারিরা ভারতের কাঁটাতারের ওপর দিয়ে ভারতীয় গরু, জিরা, মাদক, কাপড় পারাপার করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়ে চক্রের অনেকেই সরে গেলেও মিস্টার আলী নামে এক যুবককে ধরে নিয়ে যায়। শরীয়তপুরের জাজিরায় ৪৫টি ককটেল সদৃশ বস্তু, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সকালে বিলাসপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এদের আটক করে। গত বৃহস্পতিবার ভোরে সাগর ব্যাপারীর বাড়িতে ককটেল তৈরির সময় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 2 যুবক মারা যায়। শুক্রবার নিরাপত্তা বাহিনী ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। এরপর সোমবার ডগ স্কোয়াড সহ পুনরায় ওই এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। গৌরব ও ঐতিহ্যের 56 বছরে পদার্পণ করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। নানা আয়োজন আর উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বিশ্ববিদ্যালয় দিবস 2026। সকালে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর পুরাতন কলা ভবন প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। চট্টগ্রামে 12 বছর আগে পুলিশের এক সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা মামলায় 10 ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন। রায়ে 10 আসামির প্রত্যেককে 25,000 টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার 2.5 লাখ টাকা ভুক্তভোগীর পরিবারকে দিতে আদেশ দিয়েছে আদালত। 2013 সালের 3রা নভেম্বর টাইগার পাস বাটালি পাহাড়ের কাছে ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আব্দুল কাইয়ুম। আহত হন কনস্টেবল আরিফুল ইসলাম, শাহাবুদ্দিন ও সালাউদ্দিন। এ ঘটনায় 11 জনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করে পুলিশ। আসামিদের বেশিরভাগ যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। ছিনতাই বাধা দেওয়ায় তারা এই হত্যাকাণ্ড ঘটায় বলে স্বীকার করে। আসামিদের মধ্যে 5 জন আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক। সম্পদের দিক থেকে এগিয়ে বিএনপির প্রার্থীরা, জামাতের প্রার্থীরা এগিয়ে আয়ে। বিএনপির প্রার্থীদের বেশিরভাগের পেশা ব্যবসা আর জামাতের চিকিৎসা। তবে হেভিওয়েট অনেকের বাস্তব সম্পদের চেয়ে হলফনামায় দেখানো সম্পদের পরিমাণ কম। উঠেছে এমন প্রশ্ন। চট্টগ্রাম নগরীর 4 আসনে 8 প্রার্থীর হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে এসব তথ্য। রিটার্নিং কর্মকর্তা বলছেন, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিললে বাতিল হতে পারে প্রার্থিতা। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে নগরীর আসন 4টি। এগুলোতে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে নানা তথ্য। বন্দনগরীতে সবচেয়ে ধনী প্রার্থী চট্টগ্রাম 10 আসনের বিএনপির সাইদ আল নোমান। প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের সন্তান, রাজনীতিতে নবাগত হলেও তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ 30 কোটি টাকার বেশি। জনগণ আসলেই বোঝে আমি কোথা থেকে এসেছি, আমি কে, আমি কি করতে চাইছি। সেজন্যই তো আজকে আমার এখানে আসা। অতএব আমার বক্তব্য একেবারে একই, সেটা হলো জনগণের উপরেই সব কিছু ছেড়ে দিতে হবে। আয়ের দিক থেকে শীর্ষে রয়েছেন চট্টগ্রাম 11 আসনের প্রার্থী ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বছরে তার আয় 1,22,00,000 টাকা। 98 লাখ টাকা আয় করে দ্বিতীয় স্থানে রয়েছেন সাইদ আল নোমান। পারিবারিক সম্পদ যোগ করলে সবচেয়ে ধনী নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম 8 আসনের প্রার্থী এরশাদুল্লাহ। তার স্ত্রী সন্তান সহ মোট সম্পদের পরিমাণ প্রায় 32 কোটি টাকা। অন্যদিকে জামায়াতের 4 প্রার্থীর মধ্যে সবচেয়ে ধনী চট্টগ্রাম 9 আসনের ডাক্তার AKM ফজলুল হক। তার সম্পদের পরিমাণ প্রায় 7.5 কোটি টাকা। স্ত্রীর নামেও রয়েছে প্রায় 4 কোটি টাকার সম্পদ। আর আয়ের দিক থেকে শীর্ষে রয়েছেন চট্টগ্রাম 8 আসনের ডাক্তার আবু নাসের। তার বার্ষিক আয় 43,64,000 টাকা। তবে বেশিরভাগ প্রার্থী তাদের প্রকৃত সম্পদ ও আয়ের পরিমাণ হলফনামায় কম দেখান। আছে এমন অভিযোগ। সম্ভাব্য জনপ্রতিনিধি হিসেবে সম্পদের যথাযথ হিসেব তুলে ধরা উচিত বলে মনে করেন সচেতন নাগরিকরা। আমি যদি সংসদে গিয়ে মানুষের জন্য কাজ করতে চাই, আমরা যদি তাহলে আমি কেন মিথ্যা দেব, তাই না? অসত্যটা কেন করব? আমার যা আছে আমার মনে হয় সেটা লেখা উচিত।
যাচাই বাছাইয়ে বৈধ হলেও হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ মিললে প্রার্থিতা বাতিল হতে পারে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। কিন্তু যে কোনো মুহূর্তে যদি উদ্ঘাটিত হয় যে কোনো প্রার্থী কোনো সত্যকে গোপন করে হলফ দিয়েছেন, এটা উদ্ঘাটিত হওয়ার পরপরই কিন্তু তার প্রার্থিতা বাতিল হবে এবং তারপর আনুষঙ্গিক যে আইনগত বিষয় সেটা কিন্তু প্রয়োগ করা হবে। চট্টগ্রাম নগরীর এই 4 আসনে বিএনপি জামায়াত মিলিয়ে মোট প্রার্থী 29 জন। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের দোহাজারী পৌরসভা এলডিপির 2 শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছে। অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের বরণ করে নেন চট্টগ্রাম 14 সংসদীয় আসনে বিএনপির প্রার্থী জসিমউদ্দিন আহমেদ এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। তারা বলেন, এলডিপি নেতাকর্মীদের যোগদানের মধ্য দিয়ে এই আসনে ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান নেতারা। চট্টগ্রাম বন্দরের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা 19টি বেসরকারি কন্টেইনার ডিপোর ট্যারিফ আগামী 6 মাসের জন্য 20% বাড়ানো হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের দেয়া রিপোর্ট অনুযায়ী নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। বন্দর কর্তৃপক্ষের মধ্যস্থতায় ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন, বিগডা, ফ্রেট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট ও বিজিএমইএ নেতাদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম বন্দরের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি উদ্যোগে 19টি বেসরকারি আইসিডি গড়ে তোলা হয়। এসব আইসিডিতে রপ্তানির সব পণ্যই কন্টেইনারজাত করে জাহাজীকরণের জন্য পাঠানো হয় বন্দরে। বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের গতিশীলতা এসব আইসিডির কার্যক্রমের উপর অনেকাংশে নির্ভর করে। বন্দরের ইয়ার্ডে কন্টেইনার ধারণ ক্ষমতা প্রায় 60,000 টিউএস। অন্যদিকে বেসরকারি 19টি আইসিডিগুলোর ধারণ ক্ষমতা 1,06,000 টিউএস। বিগডা গেল বছরের 1 সেপ্টেম্বর থেকে 19টি ডিপোতে বিভিন্ন সেবার চার্জ বৃদ্ধি করে। এই বৃদ্ধির হার গড়ে প্রায় 60% বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এমন একটা বড় ট্যারিফ আমাদের মাথার উপর বোঝা হয়ে আছে, সেটা নিয়ে একটা চ্যালেঞ্জিং পজিশন আমরা আছি। পজিটিভ দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে রেখেছে এবং এটা নিয়ে বন্দর উপদেষ্টা অলরেডি চট্টগ্রামে আসছিল, হয়তো একটা মামলার কারণে সেটা ঝুলে আছে। সম্প্রতি বন্দর কর্তৃপক্ষের মধ্যস্থতায় ট্যারিফ ইস্যুর সমাধান হয়। আগামী 6 মাসের মধ্যে আন্তর্জাতিক বা দেশীয় পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে ইনল্যান্ড কন্টেইনার ডিপোর খরচ ও আনুষঙ্গিক বিষয়গুলো হিসেব নিকেশ করে রিপোর্ট দিবে। ওই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ট্যারিফ বৃদ্ধি কতটা হওয়া উচিত বা কতদিন পর হওয়া উচিত তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। উভয় পক্ষের সাথে বসেছিলাম, সেখানে বন্দর আসলে মিডিয়েটরের রোল প্লে করেছে এবং আলহামদুলিল্লাহ আজকে এটা সমাধান হয়ে গেছে এবং আমরা ওনাদেরকে দুই পক্ষকেই সমঝোতায় আনতে পেরেছি যে 20% এখন আপনার বৃদ্ধি হবে। তো এটা হলো আপনার একটা বড় একটা জটিলতা ছিল। এটা কার্যকরী হবে যেদিন আমরা রেজলিউশনটা সাইন করব ওই দিন থেকে। যদি আজকে যদি সাইন হয় আজকে হবে, যদি 7 দিন পরে হয় 7 দিন পরে হবে। বেসরকারি আইসিডিগুলোতে বছরে প্রায় 22 লাখ কন্টেইনার হ্যান্ডলিং হয়। চট্টগ্রাম বন্দরের প্রায় দ্বিগুণ কন্টেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে বেসরকারি এসব আইসিডিগুলোতে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের পটিয়ায় হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণে অংশীজনদের উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পটিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। সেমিনারে বিভিন্ন উপজেলার মৎস্য চাষী, অংশীজন এবং গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এতে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র রক্ষা, অবৈধ মাছ আহরণ বন্ধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কের অধিগ্রহণকৃত জমি থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে একাধিক ইটভাটার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সম্রাট ব্রিক, চট্টগ্রাম ব্রিক, NBM ব্রিক ও সাতকানিয়া ব্রিক সহ কয়েকটি প্রতিষ্ঠান চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের অধিগ্রহণকৃত এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছে। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত দুটো ইটভাটার কাছ থেকে মুচলেকা আদায় করলেও বাকি ইটভাটাগুলো বেপরোয়া। এই অবস্থায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানের দাবি জানিয়েছে এলাকাবাসী। সীমান্ত উপজেলা টেকনাফে কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে
আগাম তরমুজ চাষ। খরচ তুলনামূলক কম আর গরমের মৌসুমের মতো শ্রমও বেশি দিতে হয় না, তাই লাভের আশায় আগাম চাষে ঝুঁকছেন কৃষক। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে টেকনাফে প্রায় 40 হেক্টর জমিতে আগাম তরমুজ চাষ হয়েছে। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে সবুজ শস্যক্ষেত্র, সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে তরতাজা তরমুজ। এই দৃশ্য টেকনাফ উপজেলার প্রত্যন্ত গ্রাম নাজিরপাড়ার আগাম তরমুজ ক্ষেতের। সেই ক্ষেতের মালিকদের একজন চান মিয়া। ৪৫ বছর কৃষিকাজে যুক্ত চান মিয়া। এবার 1 একর জমিতে আগাম তরমুজ চাষ করেছেন তিনি। 3 মাসের পরিশ্রম আর প্রায় 1 লাখ টাকা খরচে উৎপাদিত তরমুজের বাজার মূল্য এখন 3,75,000 টাকা। 2,000 মতো তালি আছে, 4,000 মতো গুলো হইব। খানা পানি সম্পূর্ণ গাঁৱৰ খরচ, ডেলিভারি খরচ সম্পূর্ণ যিনি বেগুনে 1 লাখ মতো কি 4 লাখ মতো করে বিয়া করতে করতে খাড়াছিড়া করতে করতে 3,75,000 মাঝে কথাবার্তা সাইডি। বয়সের কারণে মাঠে নিয়মিত কাজ করতে না পারলেও চান মিয়ার পাশে রয়েছেন তার 2 ছেলে। আমরা বাপু 3 জন আর আমি সহ আমার একজন ভাই আছে। আব্বু এখন বয়স্ক হয়ে গেছে, আব্বু এখন পারে না। আমরা 2 ভাইয়ে অনেক পরিশ্রম করছি, পরিশ্রম করে আল্লাহর রহমত আমরা সফল হয়েছি। স্থানীয় বাজারে আগাম তরমুজের পর্যাপ্ত সরবরাহে খুশি ব্যবসায়ীরাও। প্রায় 2 থেকে 2.5 মাস ধরে আমি আমাদের টেকনাফের তরমুজ বেচতে আছি। কেজিতে বিক্রি করছে 50 টাকা 60 টাকা পাইকারি। 500 টাকা 200 টাকা 300 টাকা 100 টাকা দিলেও তরমুজ পাওয়া যায়। তাদেরকে হাতে কলমে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের তরমুজের চাষ বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আশাবাদী আগামী বছর আমাদের তরমুজের চাষাবাদ 40 হেক্টর জমি ছাড়িয়ে আরও বৃদ্ধি পাবে। আগাম তরমুজ চাষ কৃষকের মুখে হাসি ফোটানোর পাশাপাশি টেকনাফের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ডিবিসি নিউজ ডেস্ক। নানা আয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো শীতকালীন পিঠা উৎসব। নবীন প্রবীণ চিকিৎসকদের অংশগ্রহণে কলেজের অডিটোরিয়াম প্রাঙ্গণ পরিণত হয় মিলন মেলায়। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এই পিঠা উৎসব উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভাপা পিঠা, চিতই পিঠা সহ বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করে সবার মাঝে পরিবেশন করা হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সভাপতি ডাক্তার খুরশিদ জামিল, চট্টগ্রাম মেডিকেলের পরিচালক সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বান্দরবান ও খাগড়াছড়িতে আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। সকালে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। শীতবস্ত্র হিসেবে দেয়া হয় কম্বল। নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন, গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণে ঢেউটিন, মাদ্রাসা ও এতিমখানার জন্য কার্পেট এবং অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যশস্য বিতরণ করা হয়। বান্দরবান সেনা রিজিয়নের GS2 মেজর পারভেজ রহমান এসব সামগ্রী তুলে দেন। অন্যদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শীতার্ত ও দরিদ্র 300 পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। একই সঙ্গে 350 জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়। ভবিষ্যতেও এই কর্মসূচি চালু রাখার আশ্বাস দিয়েছেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক